নমস্কার। আজ আমরা এই পর্বে দুটো মডেল নিয়ে আলোচনা করব, দুজনের মডেল। আপনারা আবার ভেবে বসবেন না যে অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনো মডেল নিয়ে আমি আর কি জ্ঞানগর্ব কোনো এপিসোড শুরু করছি। আপাতত সেটা নয়। আজকে আমি যে দুটো মডেল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই দুজনের মডেল সম্পর্কে আপনারা পরিচিত, আপনারা সেটা দেখেছেন, আপনারা সেটা জেনেছেন। সেই দুটো মডেল কিন্তু কোথাও এক জায়গায় গিয়ে দুটো মডেল মিলে যায়। আজ আমরা আলোচনা করব অনুব্রত মণ্ডলের মডেল আর মনোজিৎ, যিনি ধরা পড়লেন তৃণমূলের দাপুটে ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, তার মডেল। চলুন আলোচনা শুরু করি। অনুব্রত মণ্ডল এক সময় বীরভূমের কোট আনকোট তৃণমূলের নেতাদের কথাতেই বাঘ, যার কথায় সবাই একঘাটে জল খেত। সেই অনুব্রত তার নাম বলুন, বদনাম বলুন, সবই তিনি অর্জন করেছিলেন হুমকির মাধ্যমে। অর্থাৎ বিরোধীদের স্বর তিনি দমন করিয়ে দিতে পারতেন অনায়াস দক্ষতায়। সেখানে তিনি বলতে পারতেন চরাম চরাম ঢাক বাজবে, গুড় বাতাসা বিলি হবে। তিনি মঞ্চ থেকে উঠে হুঙ্কার দিতেন যে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোম মারুন। তিনি ক্যামেরাকে সাক্ষী রেখে পুলিশকে বলতেন যে আমি আধ ঘন্টা সময় দিলাম, এই আধ ঘন্টার মধ্যে আপনারা যদি রাস্তা ক্লিয়ার না করতে পারেন আমি ঢুকে যাচ্ছি। উনি সরাসরি দলীয় বৈঠকে উনি বলতে পারতেন যে বিজেপি এক নেত্রীকে দেখলে ওর নামে গাঁজা কেস দিয়ে দাও, এবং তারপরে গাঁজা কেস দেওয়াও হতো। এবং শুধুমাত্র যে বিরোধীদের আর কি গাঁজা কেস নয়, তিনি নিজের দলের লোকেদেরও বসে রাখতে বা চাপে রাখতে বা তার কথা যারা শুনতো না তাদের পর্যন্ত গাঁজা কেস দিয়ে দিতেন। তার দাপট এতটাই ছিল, তিনি উন্নয়নটাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। সেই অনুব্রত সবকিছু ছাড়ছিল, কারণ অনুব্রত ভোটের বাক্সে দলকে জেতাতে পারতেন, রেজাল্ট দিতে পারতেন। এক একটার পর এক একটা নির্বাচন আসতো, এই লোকসভা, এই বিধানসভা, এই পঞ্চায়েত, সেখানে অনুব্রত মণ্ডলের কোনো জুড়ি এতদিন ধরে বীরভূম জুড়ে ছিল না, যতদিন না অনুব্রত তিহার জেলে গিয়েছিলেন। এই মডেলটা কি শুধুমাত্র বীরভূমের মাটিতে আটকে ছিল? একেবারেই সেটা ছিল না। এই মডেলটা অনুব্রতর ভাষায় অনুপ্রাণিত হয়ে এই মডেল পশ্চিমবঙ্গের অন্য গ্রাম বাংলা, সেখানেও চরম চরম ভোট এলেই চরম চরম ঢাকের আওয়াজ বাজত, সেখানেও গুড় বাতাসা বিলি হতো, সেখানেও বিরোধীদের বাড়িঘর ভোটের আগে ভাঙা হতো, বিরোধীদের হুমকি দেওয়া হতো। এই মডেলটা হচ্ছে সন্ত্রাসের মডেল। কোথাও বিরোধীদের মাথা তুলতে না দেওয়ার মডেল, বিরোধীদের দবিয়ে রাখার মডেল। এবং এর বিনিময়ে অনুব্রতের অবাধ ছাড় ছিল। জেলায় তিনি শেষ কথা, জেলা পরিষদের টেন্ডার হতে পারে, পুলিশের পোস্টিং হতে পারে, এবং নানা ধরনের যে ব্যবসা আমরা তো দেখতেই পারলাম, যার জন্য অনুব্রত এখনো যে মামলা বিচারাধীন, উনি জেল খেটে এসেছেন, সেটা হচ্ছে গরু পাচার। সেটাতেও শেষ কথা হচ্ছে অনুব্রত, এবং তার সম্পত্তি ফুলে ফেপে কত গুণ বেড়ে যায়। এমন দাপট, তার মেয়ে কোনোদিন স্কুলে না গিয়েও তার বাড়িতে এসে হাজিরা খাতায় সই হয়ে যেত, এবং দিনের পর দিন বেতনও ঢুকে যেত অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে। সেই দাপুটে অনুব্রতকে দল বীর বলেছে, দল বাঘ বলেছে, স্নেহের সুরে মাথায় অক্সিজেন কম বলেছে। তার একটাই কারণ ছিল, যে তাকে ছুট দিয়ে রাখা হয়েছিল। কেন? যে অনুব্রত দলকে লাভ দেয়, দলকে ডিভিডেন্ড দেয়। তাই অনুব্রত মণ্ডলকে দল অন্যান্য কাজে ছুট দিয়েছিল, যে দিনের শেষে জেতাটাই আর কি শেষ কথা। তাই যতদিন তিনি ছিলেন বীরভূমে, তিনি সপাটে ব্যাট চালিয়ে খেলেছেন, এবং তিনি রাজ্য জুড়ে অন্যান্য যারা কর্মী আছেন তাদেরও
অনুপ্রাণিত করেছেন কিভাবে বিরোধী কণ্ঠস্বর দবিয়ে রাখতে হয়। এবার কাট্টু মনোজিৎ, এও আর এক ধরনের মডেল। শুধুমাত্র মনোজিৎ একা নয়, মনোজিৎ মিশ্ররা এরা এখন কলেজে কলেজে শেষ কথা বলে। কলেজের দাদাদের কীর্তি সত্যি, বা দাদাদের দাপট লাগাম ছাড়া। এই দাদারা কি না পারেন, কলেজের ছাত্র ভর্তি করেন, কলেজের আইন শৃঙ্খলা রক্ষা করেন, কলেজের পরিচালন সমিতিকে সঙ্গে তারা নিয়মিত যোগাযোগে থাকেন এবং তারা প্রিন্সিপালদেরও চাপে রাখতে সাহায্য করেন। আজকে কি হচ্ছে সমস্ত জায়গায়, যারা তৃণমূল ছাত্র পরিষদের নানা পদে ছিলেন, জিএস থেকে সভাপতি বা অন্যান্য পদে, তারাই পরবর্তীকালে আমরা দেখেছি কলেজে অস্থায়ী কর্মী হিসাবে তারা নিয়োগ পাচ্ছেন। কি মধু! দেখুন, এই মনোজিৎ সে আইন পাশ করেছে, কিন্তু সে আইনের পেশায় সিরিয়াস না হয়ে অস্থায়ী কর্মী হিসাবে কলেজে অনেক বেশি মনোনিবেশ করেছিল। কেন? কারণ হচ্ছে কলেজে মধুভাণ্ড, কলেজে ছাত্র ভর্তি, কলেজের নানা সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন ফাংশন এবং কলেজের কাজ, নানা টেন্ডার, যে কলেজে নানা রকম উন্নয়নের কাজ হয়, প্রতি তাতেই এই মনোজিৎরা ভাগ বসাতেন, বা তাদের মতামতই তো শেষ কথা ছিল। নিশ্চয়ই মনোজিৎ একা সেটা নিয়ে বাড়ি চলে যেতেন না। তাকে যারা ওখানে বসিয়েছেন বা মনোজিতের মাধ্যমে যারা ওই কলেজটাকে পরিচালনা করতেন, নিশ্চয়ই এই ভাগটা সেখানেও যেত। তার বিনিময় মনোজিৎ আজকে কোন শাসন কায়েম করেছিল সেটা তো বোঝাই যাচ্ছে। কলেজে তার একচ্ছত্র রাগ ছিল। অনুব্রত মণ্ডল যদি মডেলটা একটু বড় হয়, সে খেলতো সারা বীরভূম জুড়ে, আর মনোজিৎরা খেলে হচ্ছে একটা কলেজ জুড়ে। ওখানেও বিরোধীদের দেখলে বলা হতো বোম মারুন বা গাঁজা কেস দিয়ে দিন। এখানেও মনোজিৎরাও বলতো যে এখানে একটা ইউনিয়নই থাকবে, আর ইউনিয়নে তো ভোটই হয় না, অথবা একটা ইউনিয়ন যেরকম ভাবে পারবে তারা চালিয়ে যাবে, এবং দিনের শেষে এরাও ভোটের কাজেই লাগতেন, ভোটের কাজে দলকে জেতাতে সাহায্য করতেন। তাই এদেরও দল কলেজে কলেজে অবাধ ছুট দিয়ে রেখে দিয়েছিল, কারণ গত 9 বছর ধরে এই কলেজে কোনো স্টুডেন্ট ইউনিয়নের কোনো ভোটই নেই, এবং এইসব নেতারা, এইসব মাতব্বরেরা এক একটা জায়গা আঁকড়ে থেকে আছেন কোনো না কোনো নেতা ছত্র ছায়ায়। দেখুন, মনোজিতের বিরুদ্ধে অবন্তি পুলিশ কেস, আগেও বল স্টেশনের কেস, পুলিশকে পেটানোর কেস, কি ছিল না। যেই ছেলেটা একটা সময় কলেজ থেকে বাদ হয়ে গিয়েছিল, রাস্ট্রিকেট হয়ে গিয়েছিল, সেই পরবর্তীকালে আবার ঢুকলো, আগেও মেয়েদের উপর অত্যাচার করলো, নানা থানায় তার বিরুদ্ধে এফআইআর, কিন্তু তারপরেও পুলিশের নট নরণচারণ। কেন? সেটা কি মনোজিতের জন্য, নাকি মনোজিতের পেছনে দাদার জন্য? মনোজিতের জন্য তাও, যেহেতু ছোট নেতা, তাও মনোজিতের বিরুদ্ধে 2-1টা এফআইআর হয়েছে, মামলা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে কে মামলা করবে? পুলিশকে সে হুমকি দিচ্ছে, আপনারা যান, নাহলে আমি 8 ঘন্টার মধ্যে গ্রামে ঢুকে দেবো, বুঝে নেব। কেউ মামলা করবে না। এবং অনুব্রত মণ্ডলের ভ্যালু কতটা, সেটা তো সবার চোখের সামনে আবার পরিষ্কার হয়ে গেল, যে একটা পুলিশের আইসিকে সে যে ভাষায় গালি দিল, তারপরেও তাকে জেলে ভরা তো দূরস্থান, এখনো পর্যন্ত সেই তদন্ত আর কি ঢিলে চলছে তো চলছেই। অনুব্রতর ফোনটাও আজ পর্যন্ত সুইচ করা হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে কোন দিকে, যে বলে আইন আইনের পথে চলবে, অনুব্রতর ক্ষেত্রে আইন কোন পথে চলেছে সেটা সবাই জানে। আর যে মনোজিৎ, যদি এই কেসে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না হতো, তাহলে মনোজিৎকে জানাই যেত না কত বড় খেলোয়াড়ি। এরকম একটা না, এরকম কিন্তু প্রতিটা কলেজে এরকম মনোজিতের মতো খেলোয়াড়েরা আছে। তারা দাপটে কোনো নেতার ছত্রছায়ায় খেলে যাচ্ছেন, এই দুষ্টু ছেলেরা।
যতদিন না এদের দুষ্টুদের বড় কোনো কেলো বা খাপলা সেটা সারফেসে আসছে, ততদিন পর্যন্ত কিন্তু এদের অবাক ছুট, কলেজের কামাইয়ের ছুট, ভোটের বাক্সে ম্যাজিক করানোর ছুট, মিছিলে আহ, লোক নিয়ে যাওয়ার ছুট। শোনা যায় যখন অভয়ার মৃত্যুর পর এই যে মেয়েরা রাত জাগো কর্মসূচি করেছিলেন, ওই কলেজ থেকে কোনো মেয়ে গেলে তিনি তাদের হুমকিও দিত। এই যে বললাম, মনোজিতের মাথায় কারোর হাত যদি না থাকতো তাহলে তার এত সাহস হয় কি করে? কিভাবে ধর্ষিতা মেয়েটিকে সে বলতে পারে যে তার বাবা মাকে পুলিশে ধরিয়ে দেবে, তার বয়ফ্রেন্ডকে মেরে দেবে? এই কথা বলার মতো সাহস সে কোথায় সঞ্চয় করতে পারে কে জানে। আজ যদি এই কেস তার বিরুদ্ধে না হতো, পরবর্তীকালে সে হয়তো আরো বড় চটিতে পা গলাতো, যেখানে তার বীরভূমের দাদার মতো সেও হয়তো পজিশন পেত। বাংলা এখন এই মডেলেরই রমরম। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।